আশা করি সবাই ভালো আছো। আসলে নবম দশম শ্রেণীর গণিত বইয়ের প্রথম অধ্যায়ের অঙ্কগুলো একটু অস্বাভাবিক লাগে, তাই না? অস্বাভাবিক লাগে। √3 একটি অমূলদ সংখ্যা, √2 একটি অমূলদ সংখ্যা, √7 একটি অমূলদ সংখ্যা। আসলে এই অঙ্কগুলো দেখলেই কেমন যেন লাগে। কিভাবে করব? তো আজকে এই অঙ্কের উপরই একটি ছোট্ট ক্লাস থাকবে এবং ক্লাসে দেখাবো কিভাবে এই অঙ্কগুলো খুব সহজে সমাধান করা যায়। একটা দেখায় দিলে পরবর্তীতে আর কোনোটাও দেখানো লাগবে না, নিজেরাই সমাধান করতে পারবে। আজকে পাঠ্য বইয়ের পৃষ্ঠা নাম্বার 5-এ একটা অঙ্ক দেওয়া আছে, প্রমাণ করো যে √3 একটি অমূলদ সংখ্যা। পাঠ্য বইয়ের এই যে অঙ্কটা, এই অঙ্কটা আমাদেরকে কি করতে হবে? প্রমাণ করতে হবে। প্রমাণ করতে গেলে আমাদের সর্বপ্রথম অমূলদ কথাটি হলো ঋণাত্মক, অর্থাৎ বিয়োগাত্মক বা নেগেটিভ। এই কথাটিকে আমরা যদি পজিটিভ প্রমাণ করতে না পারি তাহলে এটা অবশ্যই নেগেটিভ। একটা ছোট উদাহরণের মাধ্যমে বোঝা যায়, কেউ যদি তোমাকে দোষী প্রমাণ করতে চায়, তোমাকে যদি কেউ সে দোষী প্রমাণ করতে চায় তাহলে অবশ্যই কি করবে? তোমার নামে দোষ দিবে। কিন্তু কেউ যদি তোমাকে ভালো প্রমাণ করতে না পারে তাহলে তুমি কি হবে? আলটিমেটলি দোষী হয়ে যাবে। ঠিক তেমনি এখানে কিছুটা এই ট্রিক্স কাজ করে। যেমন এখানে প্রমাণ করতে বলছে √3 একটি অমূলদ সংখ্যা, এইটা প্রমাণ করতে বলছে এবং আমরা প্রমাণ করব আগে √3 একটি মূলদ সংখ্যা। আমরা যদি √3 কে মূলদ সংখ্যা প্রমাণ করতে পারি তাহলে এটা কি মূলদ সংখ্যা হবে, অমূলদ সংখ্যা হতে পারবে না। আর যদি প্রমাণ করতে না পারি আলটিমেটলি এটা কি সংখ্যা হয়ে যাবে? অমূলদ সংখ্যা হয়ে যাবে। তাই আমাদের √3 কে কি প্রমাণ করতে হবে? মূলদ সংখ্যা। তাহলে প্রথমে আমাদের কি করতে হবে? যেহেতু এখানে √3 অমূলদ সংখ্যা বলে দিচ্ছে প্রমাণ করতে, তাহলে আমরা প্রথমে লিখব ধরি √3 একটি মূলদ সংখ্যা। আমরা প্রথমে ওটাকে পজিটিভ ধরে নেব। এখন √3 কে যখন একটি মূলদ সংখ্যা ধরবো, আমরা কি মূলদ সংখ্যা কি জানি? p/q আকারে প্রকাশ করা যায়, যেখানে দুইটি সব পরস্পর সহমৌলিক স্বাভাবিক সংখ্যা এবং p, q>1 থাকবে। এইটা আমরা কি জানি? মূলদ সংখ্যার মূলদ সংখ্যার সংজ্ঞা। তাহলে আমাদের এখানে কি √3 কেও মূলদ সংখ্যার সংজ্ঞায় রূপান্তরিত করতে হবে। তাহলে তাহলে এমন দুইটি পরস্পর সহমৌলিক স্বাভাবিক p, q>1 থাকবে যেখানে কি হবে? √3 হবে কি p/q আকারে প্রকাশ করা যাবে। তাহলে আমরা এখানে √3 কে p/q আকারে প্রকাশ করব। এখন √3 সাথে আছে রুট। এই রুটটাকে আমরা কি করব? উভয় পাশে বর্গ করা। উভয় পাশে বর্গ করলে হয় কি, এই √3টা উঠে যাবে। আমরা নিচে যদি একটু দেখি, আমরা নিচে যদি একটু খেয়াল করি, √3 যদি বর্গ করি তাহলে আমাদের এই রুটের যে স্কোয়ারটা এবং যেই রুটটা, এই দুটোই কাটাকাটি হয়। কাটাকাটি হয়ে, অর্থাৎ এই দুটোই কাটাকাটি হয়ে বাদ যেয়ে শুধু 3 থাকে। তাহলে আমরা এখানে বর্গ করতে গেলে কি হবে? আমাদের √স্কোয়ার কাটাকাটি হয়ে শুধু 3 থাকবে। আমাদের যেহেতু উভয় পাশে বর্গ করলে রুট উঠে গিয়ে 3 হয়েছে এবং পি এবং কিউ এর, অর্থাৎ p/q এর যদি স্কোয়ার করা হয় তাহলে এই স্কোয়ারটা কি উভয়ের সাথে কি সম্পর্কে আছে? গুণ সম্পর্কে আছে। তখন এই স্কোয়ারটা কি হয়? স্কোয়ারটা বাইরে উঠে গিয়ে পি এর সঙ্গে একবার স্কোয়ার চলে আসে এবং কিউ এর সঙ্গে একবার স্কোয়ার চলে আসে, অর্থাৎ p²/q² হয়। তাহলে এটাও আমরা বুঝতে পারলাম। তাহলে আমাদের পরবর্তীতে আসলো রুটের কারণে স্কোয়ারের সাথে কাটাকাটি হয়ে 3 হলো এবং পি এবং কিউ এর বর্গ করলে p²/q² হলো। p² মানে কি বুঝি? p² সমান সমান p ইন্টু পি, অর্থাৎ দুটো পি কে গুণ করলে p² হয়। গুণের সময় পাওয়ারে পাওয়ারে, অর্থাৎ এখানে একটা এক আছে, এখানে একটা এক আছে, এই একে একে যোগ হয়ে স্কোয়ার হয়েছে। তাহলে এটা তো আমরা আগে থেকেই জানি, তাই না? তাহলে এখানে p² মানে দুটো পি, ঠিক q² মানেও দুটো কিউ। তাহলে উভয় পক্ষকে আমরা কি করব? কিউ দ্বারা গুণ করব। উভয় পক্ষকে কিউ দ্বারা গুণ করে, অর্থাৎ কি উভয় পক্ষে যদি আমরা কিউ দ্বারা গুণ করি তাহলে 3 এর সঙ্গে কিউ গুণ করলে হয় কি? তাহলে আমাদের আসে 3 ইন্টু কিউ সমান 3q।
3 সঙ্গে কিউ গুণ করলে কি আসে 3q। ঠিক তেমনি যদি আমরা পি স্কোয়ার বাই কিউ স্কোয়ারের সঙ্গে কিউ গুণ করি তাহলে আসে কি আমাদের পি স্কোয়ার ইন্টু কিউ বাই কিউ স্কোয়ার। পি স্কোয়ার ইন্টু কিউ বাই কিউ স্কোয়ার থাকলে কিউ স্কোয়ার মানে আমরা কি জানি, কিউ স্কোয়ার মানে জানি কিউ ইন্টু কিউ। তাহলে এখানে একটা উপরের কিউ, একটা উপরের কিউ আর একটা নিচের কিউ মিলে কি হয় কাটাকাটি হয়ে যায়, একটা উপরের কিউ একটা নিচের কিউ মিলে কাটাকাটি হয়ে যায়, তাহলে নিচে থাকে কি একটা কিউ থাকে। তাহলে সেই একটা কিউ থাকলে আমরা কি লিখতে পারি, এখানে লিখতে পারি পি স্কোয়ার বাই কিউ। আমরা কি লিখতে পারি পি স্কোয়ার বাই কিউ। ঠিক তেমনি আমরা উপরে লিখছি অর্থাৎ 3q ইজ ইকুয়াল টু পি স্কোয়ার বাই কিউ। এখানে স্পষ্টভাবে দেখা যাচ্ছে কি 3q কি একটি পূর্ণ সংখ্যা। আমরা কি জানি পূর্ণ সংখ্যা কি, অবশ্যই অন্য একটা ক্লাসে ভালোভাবে বোঝাই দিছি, ওই ক্লাসটা দেখে নেবে। তাহলে এখানে স্পষ্টত দেখা যাচ্ছে কি 3q একটি পূর্ণ সংখ্যা, কিন্তু পি স্কোয়ার বাই কিউ কিন্তু কি পি স্কোয়ার বাই কিউ কি একটি পূর্ণ সংখ্যা? এখানে পি স্কোয়ার বাই কিউ কি একটি পূর্ণ সংখ্যা? না, পি স্কোয়ার বাই কিউ একটি পূর্ণ সংখ্যা না, একটা ভগ্নাংশ। পি স্কোয়ার বাই কিউ একটি পূর্ণ সংখ্যা নয়, কারণ পি বাই কিউ স্বাভাবিক সংখ্যা, এরা পরস্পর সহমৌলিক এবং কিউ গ্রেটার দ্যান অন এবং কিউ গ্রেটার দ্যান অন হতে হবে। তাহলে অতএব 3q এবং পি স্কোয়ার বাই কিউ সমান হতে পারে না, অর্থাৎ 3q এর মান পি স্কোয়ার বাই কিউ এর মানের সমান হতে পারে না, অর্থাৎ 3q নট ইকুয়াল পি স্কোয়ার বাই কিউ। এখানে আমরা কি করলাম, যেহেতু ওই একজন একজনের সমান হতে পারে না, সেহেতু 3q নট ইকুয়াল পি স্কোয়ার বাই কিউ। √3 কে কি পি কিউ আকারে প্রকাশ করা গেল? √3 কে পি কিউ আকারে প্রকাশ করা সম্ভব হলো না। √3 কে যখনই আমরা পি কিউ আকারে প্রকাশ করতে পারলাম না, তখন কি হবে √3 নট ইকুয়াল পি বাই কিউ। √3 কে পি কিউ আকারে প্রকাশ করা সম্ভব হলো না। আমরা এখন কি বলছিলাম, আগে একটা কথা বলছিলাম মনে আছে তো, যে কাউকে যদি নির্দোষ প্রমাণ করতে না পারি তাহলে সে আলটিমেটলি দোষী হয়ে যাবে। তাহলে আমরা এখানে √3 কে কি প্রমাণ করতে পারলাম না, মূলদ সংখ্যার যে নিয়মগুলো আছে তার ভিতর √3 কে ফেলতে পারলাম না, অর্থাৎ √3 কে আমরা মূলদ সংখ্যা প্রমাণ করতে পারলাম না। তো আলটিমেটলি √3 কি হয়ে গেল, √3 একটি অমূলদ সংখ্যা হয়ে গেল। যেহেতু আমরা √3 কে মূলদ সংখ্যা প্রমাণ করতে পারলাম না, আমাদের প্রমাণ করতে বলছিল √3 একটি অমূলদ সংখ্যা, যেহেতু আমরা মূলদ সংখ্যায় রূপান্তর করতে পারলাম না, তাই √3 একটি অমূলদ সংখ্যা হয়ে গেল। তাহলে অঙ্কটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আর যে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবে, বা যে কোনো অধ্যায়ের যে কোনো অঙ্ক নিয়ে সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাইকে অসংখ্য ধন্যবাদ।